Okay. Assalamu alaikum to everyone. Good evening. How are you? সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি স্যার, আমি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সবাই ক্লাসটিতে টাইমলি জয়েন করবেন। জয়েন the class timely every day. Now I am going to start my class, so be attentive and enjoy the class. Today in my lesson, I will discuss about some reading passage, some structures of how to make a sentence easily, causative verb and voice change. Sir. Walaikum assalam. How are you, Appa? Good evening. Are you? Sir, but here the rain is there. Rain, sir. Rain, yes. And this rain will stay up to 3rd August. আগস্টের 3 তারিখ পর্যন্ত। Yes. My God, sir. Yes, it's a heavy rainfall in our country. Heavy rainfall in Khulna, in Borishal, it's raining very hard and very much. But এটা আগস্টের 3 তারিখ পর্যন্ত থাকবে এমনটি ওয়েদারে দেখলাম। তো এর ভিতরে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টি হবে প্রথম দিকে, আর তারপর মধ্য মানে আপনাদের ঢাকার দিকে যে গর্জন, আমি প্লাক প্লাক সব খুলে ফেলছি সব জায়গায়। অনেক বেশি গর্জন হচ্ছে, হ্যাঁ আসলে এরকমটা হচ্ছে। আমেরিকার ওয়েদারটা এখন কেমন? ফাতেমা মঞ্জুরি আপা, প্লিজ লেট মি নো দ্য ওয়েদার অফ আমেরিকা এট দিস মোমেন্ট। ক্যান ইউ হেয়ার মি? আমরা তো এখন ইন্টারন্যাশনালি হয়ে গেছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। গ্লোবালাইজেশন। যাই হোক, তো সাবধানে থাকবেন যে যেখানে। আসসালামু আলাইকুম শিলা আপা। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? আর ইউ ওয়েল? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, গত ক্লাসের আমি ওই পিডিএফটা দিয়েছি দেখেন, আর ওই ক্লাস রেকর্ডটা দেয়নি, কারণ এই জুমে আমার এই জুম অ্যাপটায় সমস্যা হয়েছিল। আজকে এটা ঠিক হয়েছে। এটা আজকে রাত্রেই আমি দিয়ে দিবানি, ঠিক আছে? শিলা আপার পরে বিলকিস আপা, হাউ আর ইউ? I am fine, sir. Where is? I am also fine. Where is Ruma apa? She's quite fine, sir. Nine? না, আজকে এখনো জয়েন করিনি। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। She's quite fine. হ্যাঁ, আমরা একটু প্যাসেজ রিড আউট করবো। আমরা তো শুধু বাংলা থেকে ইংরেজি করি, তাই না? কিভাবে বাংলা সেন্টেন্স দেওয়া থাকলে দেখেন একটা প্যাসেজ, আমি প্রথম দিকে এই প্যাসেজটা রিড আউট করেছিলাম, এই প্যাসেজটা অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম। সহজ খুব বাংলাটা, এবং এটার ইংলিশটা আপনারা করেছিলেন। আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। তো এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি করা। এখন আজকে আমরা একটু দেখব যে এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছি, বুক ফেয়ার আই ভিজিটেড। তো এই প্যারাগ্রাফের প্রথম দিকে কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখবেন এটা আমরা প্রাইমারি লেভেলে বা হাই স্কুল কলেজেও কিন্তু এইভাবে শিখেছি। তো এই সেই সিস্টেমটা আনসারিং কোয়েশ্চেন প্যারাগ্রাফ বলা হয়। প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই প্রশ্নের উত্তর দিয়েই কিন্তু প্যারাগ্রাফটা তৈরি করতে হবে। তো আমরা হচ্ছে প্যারাগ্রাফটা পড়বো এবং এই প্যারাগ্রাফটা পড়ে প্রত্যেকটার ইংরেজি সেন্টেন্সের আমরা একটু বাংলাটা করার চেষ্টা করব। দেখি আমরা কতটুকু পারি। এইভাবে আমাদেরকে একটু ট্রাই করতে হবে। এ বুক ফেয়ার আই ভিজিটেড, একটা বই মেলা যেটা আমি পরিদর্শন করেছিলাম। প্রথমে শিলা আপা একটু পড়বেন। ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি আই ওয়েন্ট টু, বাংলাটা পড়বেন, একটা ইংলিশ সেন্টেন্স এবং তার বাংলা। বেশি সুবিধা হয় আপনি যদি ছোট ছোট করে বলতে পারেন। ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, গত ফেব্রুয়ারিতে, এইভাবে একটু পড়ুন প্লিজ। আমরা সবাই শুনবো, সিরিয়াল দিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করব। ওকে। Give me a chance. During last February, I went to visit the একুশে বই মেলা। গত ফেব্রুয়ারিতে আমি একুশে বই মেলায় গিয়েছিলাম। With which was full of events. সেখানে অনেক অনেক কিছু ছিল। অনেক ঘটনা বা অনেক ইভেন্ট, হ্যাঁ, অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছিল। The fair took place on বাংলা একাডেমি প্রিমিজেস মানে হচ্ছে মাঠ। এই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমির মাঠে, প্রাঙ্গণে। হ্যাঁ, মাঠে হয়েছিল। It is the biggest and most gorgeous book fair of the country. এটা আমাদের দেশের সবচেয়ে বড় এবং গর্জিয়াস। হ্যাঁ, গর্জিয়াস মানে হচ্ছে, হ্যাঁ, এটা একটা বড় এবং খুব আয়োজনে যেটা বিশাল হয়, বিশাল। গর্জিয়াস বলা হয় না, তার ড্রেসটা খুব গর্জিয়াস, খুব চমৎকার, এমন বিস্তর আর কি। বিস্তর, ইয়েস। দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে মেলায় গিয়েছিলাম। দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি টুক এ ফেস্টিভ লুক। বাংলা একাডেমিটা একটা ফেস্টিভ উৎসবের উৎসবময় দেখা যাচ্ছিল। দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি, বাংলা একাডেমির মাঠটি বা প্রাঙ্গণটি টুক, হ্যাঁ, টুক এ ফেস্টিভ লুক। টুক মানে এখানে ধারণ করেছিল, সে
একটা উৎসব মুখর পরিবেশ ধারণ করেছিল। আমি এখানে ছোট্ট একটা, হ্যাঁ, এখানে দেখেন একটা বিষয় আমরা মনে রাখবো, একই ওয়ার্ড সেটা কিন্তু বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন নামে বসছে। যেমন হ্যাভ মানে হচ্ছে আমরা জানি আছে বা থাকা, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ এ শার্ট, আই হ্যাভ এ মোবাইল। আবার হ্যাভ মানে অর্থ খাওয়াও হয়, আই হ্যাভ, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার। তো এখানে টেক মানে কিন্তু খাওয়া, টেক মানে এখানে নেওয়া না। তো এখানে বলছে যে টুক। হ্যাঁ, তারপর পড়ুন। There were a lot of book stalls and beautifully decorated. সেখানে অনেক সুন্দরভাবে বই সাজানো ছিল। Visitors were moving from one row to another just like the rows of ants. Visitor ভিজিটররা চারিদিকে ঘোরাফেরা করছিল এবং পিপিলিকার মতো, পিপিলিকার যেরকম দল বেঁধে যায় ওই রকম একটা দেখা যাচ্ছিল। হ্যাঁ, বলছে দেয়ার ওয়ার আ লট অফ বুক স্টলস, অনেক বইয়ের দোকান ছিল, বিউটিফুলি ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো, ভিজিটর্স ওয়ার মুভিং ফ্রম অন রো টু অ্যানাদার জাস্ট লাইক দ্য রো অফ অ্যান্ডস, অর্থাৎ পিপিলিকারা দেখবেন সর্বদা সারিবদ্ধভাবে চলে। ঠিক সেই কথাটা এখানে বলছে, ভিজিটর্স ওয়ার মুভিং। হ্যাঁ, যখন বড় বড় কোনো মেলা হয়, সরোয়ার্দী উদ্যান বা যে কোনো বাড়ির পাশে দেখবেন বড় অনেক বড় মাঠের মেলাতে এখানে কিন্তু বিভিন্ন শাড়ি তৈরি করে দেওয়া হয় পুরুষের জন্য, নারীর জন্য, বা সবাই যদিও চলে কিন্তু এখানে একটা দেখবেন দড়ি দিয়ে বা বাঁশ বেঁধে দিয়ে শাড়ি তৈরি করে দেওয়া হয়। সেটা বলছে যে ভিজিটর্স ওয়ার মুভিং। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পড়াটা আমি কেন এটা আপনাদের পড়াচ্ছি, এখানে একটা বিষয় আছে, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স থেকে কিন্তু আমরা শিখতে পারি। হুম, ঠিক বলেছেন আপা। অর্থাৎ আমরা প্রত্যেকটা সেন্টেন্স থেকে অ্যানালাইসিস করে করে শিখতে পারি। কি অ্যানালাইসিস? এখানে ভিজিটর্স ওয়ার মুভিং, তাহলে এই যে ওয়ার মুভিং, অজ মুভিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, সাবজেক্ট প্লাস অজ ওয়ার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। হ্যাঁ, তাহলে দর্শনার্থীরা ঘোরাঘুরি করিতেছিল ফ্রম অন রো টু অ্যানাদার, এক সারি থেকে অন্য সারি, রো মানে হচ্ছে সারি, জাস্ট লাইক দ্য রোস অফ অ্যান্ডস, পিপিলিকারা যেমন সারিবদ্ধভাবে যায়, এখানে পিঁপড়ার শাড়ির মতো কিন্তু লোক। হ্যাঁ, আচ্ছা, তাহলে নেক্সট কে পড়বেন? পরবর্তী এইটুক পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, গ্রিন কালার এইটুক। অবশ্যই চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা আরেকটু বলি, ওয়েট ফর 1 মিনিট, এটা কেন পড়াচ্ছি দেখেন। আপনি আপনি নতুন, আপনি নিউজ পেপার, লুকিং ফর দেয়ার ফেভারিট এন্ড চুজেন বুকস, মানে লোকেরা কি করছিল, তাদের ইয়া প্রিয়, মানে যারা পছন্দনীয় বই এবং ইয়া আপনার প্রিয় বই খুঁজছিল, পছন্দের প্রিয় বই খুঁজছিল। সাম ভিজিটর্স ওয়ার লুকিং ফর নিউ পাবলিকেশন, কেউ কোনো 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 ভিজিটর যারা প্রদর্শনী প্রদর্শক, তারা ইয়া খুঁজছিল আপনার নতুন প্রকাশনার বই খুঁজছিল। We visited a lot of stalls and bought a number of books. আমরা অনেকগুলো দোকান ঘুরেছি এবং অনেক অনেক বই কিনেছি। Of the books there were story books. আচ্ছা, of the books there were the story books, science fiction and autobiographies. অটোবায়োগ্রাফি, অর্থাৎ আমরা কিছু সায়েন্স ফিকশন মানে বিজ্ঞান যে ফিকশন সেই বই এবং কিছু গল্পের বই এবং অটোবায়োগ্রাফিক্স এর কিছু বই। স্যার ওইটা কি বলে অটোবায়োগ্রাফি? হ্যাঁ, অটোবায়োগ্রাফি মানে হচ্ছে, বায়োগ্রাফি শব্দের অর্থ হচ্ছে জীবনী, আর অটো, হ্যাঁ, আর অটোবায়োগ্রাফিটা হচ্ছে নিজের জীবনী, যখন নিজে লেখা লেখা হয় এটাকে বলে আত্মজীবনী। হ্যাঁ, তো এই লাইনটা আমি একটু বলি, অফ দ্য বুকস, হ্যাঁ, অফ দ্য বুকস অর্থাৎ বইয়ের ভিতরে, দেয়ার ওয়ার স্টোরি বুকস। হ্যাঁ, বুক স্টলে অনেক বই ছিল, এখানে গল্পের বই, সায়েন্স ফিকশন অর্থাৎ বিজ্ঞান কল্পকাহিনী, অ্যান্ড অটোবায়োগ্রাফিক্স এবং হচ্ছে আত্মজীবনীমূলক বই। তারপর পড়ুন, হোয়াইল উই ওয়ার অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, যখন আমাদের ইয়া শেষ হলো, মানে ঘোরাঘুরি শেষ হলো, আই নোটিসড দ্য গ্রেট writer, Dr. Jafar Iqbal sitting on a chair in the front of the stall. মানে যখন আমাদের ঘরে আমি নোটিশ করলাম, অর্থাৎ আমি দেখতে পেলাম যে ডাক্তার জাফর ইকবাল, আমাদের গ্রেট রাইটার, সবচেয়ে মানে অনেক বিখ্যাত রাইটার অর্থাৎ লেখক জাফর ইকবাল একটি দোকানের সামনে
চেয়ারের উপর বসে আছেন। আচ্ছা, আই অলসো নোটিসড, আমি আবারও নোটিস নোটিস মানে নোটিস করলাম, এটা আমি লক্ষ্য করলাম, আমি আবারও লক্ষ্য করলাম, আমি আরো লক্ষ্য করলাম, দ্য গ্রেট পোয়েট দ্য গ্রেট পোয়েট আল মাহমুদ অলসো সিটিং বিসাইড হিম, এবং তার পাশে, ওনার পাশে একটা জাবর ইকবালের পাশে আল মাহমুদ, আমাদের কি ডক্টর, হ্যাঁ বলছে আই অলসো নোটিসড দ্যাট, আমি আরো লক্ষ্য করেছিলাম যে দ্য গ্রেট পোয়েট, হ্যাঁ দ্য গ্রেট পোয়েট আল মাহমুদ অর্থাৎ বিখ্যাত কবি আল মাহমুদ, অলসো সিটিং বিসাইড হিম অর্থাৎ তিনি বসেছিলেন জাফর ইকবাল স্যারের পাশে। দুজন ব্যক্তিত্ব আর কি, বিখ্যাত ব্যক্তিত্ব, ওয়ার টকিং উইথ ইচ আদার, তারা দুজনের সঙ্গে দুজনে কথা বলছিল, এন্ড কিউরিয়াস পিপল ওয়ার গ্রেটিং, গ্রেটিং অ্যারাউন্ড দেম, এবং তাদেরকে ঘিরে অনেক লোক, অ্যারাউন্ড দেম, তাদেরকে ঘিরে অনেক লোক গ্যাদারিং করছিল, গ্যাদারিং মানে দেখছিল বা শুনছিল এরকম কোনো ফর টকিং দেয়ার অটোগ্রাফ। ও আচ্ছা, টেকিং দেয়ার অটোগ্রাফ নেওয়ার জন্য তাদের তার চারপাশে ভিড় করছিল। আচ্ছা, নেক্সট করছিল এই আর কি। At last we finished our visit to the fair, শেষ পর্যন্ত আমরা আমাদের ভিজিট শেষ করলাম এবং ফেয়ার, and I came back home, এবং আমি বাসায় ফিরে আসলাম with a lot of experience, অনেক অভিজ্ঞতা নিয়ে, এবং a permanent impression of the fair of my mind, এবং আমার মনের ভিতরে একটা মানে স্থায়ী অনুভূতি of the fair in my mind. টু গ্রেট পার্সোনালিটিস, যেহেতু টু আছে এখানে প্লুরাল করব, অবশ্যই হয়েছে। হ্যাঁ, তো এটা পড়তে পড়তে আমাদের এটা আরো ক্লিয়ার হবে। আপনি যখন নতুন কোনো ইংরেজি নোভেল বা ইংলিশ নিউজ পেপার, আপনারা যদি সুযোগ থাকে দেখবেন অফলাইনে কিনে নিয়ে আসবেন, দ্য ডেইলি স্টার একটা নিউজ পেপার 1 মাস ধরে পড়বেন। হ্যাঁ অবশ্যই এটা পড়লে আমাদের কিন্তু এই রিডিংটা, হ্যাঁ মেইল খুলি দ্য গ্রেট পার্সোনালিটিস ওয়ার টকিং উইথ ইচ আদার। এই দেখেন ইচ আদার, হ্যাঁ এই ইচ আদারটা এটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবেন? হ্যাঁ, ইচ আদার, অন অ্যানাদার, এটা কোন পার্টস অফ স্পিচ? তো আমরা কিন্তু প্রত্যেকটা একটা সেন্টেন্সের ভিতরে যতগুলা ওয়ার্ড থাকে বলা হচ্ছে, হ্যাঁ একটা সেন্টেন্সের ভিতরে অনেকগুলা কিন্তু পার্টস থাকে, মোবাইলের ভিতরে অনেক পার্টস থাকে, একটা সাইকেল, একটা মোটর সাইকেলে যেমন পার্টস থাকে, এটাতেও ঠিক তাই। দ্য গ্রেট পার্সোনালিটিস অর্থাৎ দুইজন মহান ব্যক্তিত্ব, তারা কারা কারা ছিলেন? জাফর ইকবাল স্যার ছিলেন, এবং কে ছিলেন? বিখ্যাত কবি ছিলেন আল মাহমুদ। হ্যাঁ, কবি ছিলেন আল মাহমুদ। আমি এটা একটু পড়ে দেই। তো টু গ্রেট পার্সোনালিটিস ওয়ার টকিং, কথা বলছিলেন, উইথ ইচ আদার, একে অন্যের সাথে, অ্যান্ড কিউরিয়াস পিপল, কিউরিয়াস মানে হচ্ছে উৎসুক, মনে রাখবো আমরা এই শব্দটা কিউরিয়াস। সবাই পাশে যদি খাতা কলম থাকে একটু লিখে রাখবেন কাইন্ডলি, কিউরিয়াস, CURIOUS, কিউরিয়াস পিপল ওয়ার গ্যাদারিং, আবারও সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার গ্যাদারিং, ভিড় করিতেছিল, দেম রাউন্ড দেম, তাদেরকে ঘিরিয়া, ফর টেকিং দেয়ার, উৎসুক জনতা, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ, অর্থাৎ তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই পাশে ভিড় করছিল। এটা স্বাভাবিকভাবে হয়, দেখবেন গ্রামে বা হঠাৎ করে যদি কোনো সেলিব্রিটিদের আমরা দেখি, তখন স্বাভাবিক ইচ্ছা করে তার সঙ্গে একটা সেলফি উঠি বা একটা অটোগ্রাফি নেই। এটাও কিন্তু ঠিক সেরকম। অ্যাট লাস্ট উই ফিনিশড আওয়ার ভিজিট, অবশেষে আমরা আমাদের ভ্রমণ বা ঘোরাঘুরি যেটা এটা শেষ করলাম, টু দ্য ফেয়ার অ্যান্ড কেম ব্যাক হোম উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে আসলাম, অ্যান্ড আ পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই মাইন্ড, আমার মনের ভিতরে একটা স্থায়ী অনুভূতি ওই মেলা সম্পর্কে। দেখেন কত সহজে কিন্তু বাক্যগুলো পড়ে ফেলা যায়। তো আমরা এখন থেকে প্রত্যেকদিন হোমওয়ার্কের একটা পার্ট হিসাবে, এটা যেমন এ বুক ফেয়ার আই ভিজিটেড পড়েছেন দুইজনে, পরবর্তীতে আমরা অন্য একটা পড়বো, হোয়াট ডু ইউ মিন বাই হেলথ, স্বাস্থ্য বলতে আপনি কি বুঝেন? হাউ ক্যান এ ম্যান কিপ ইন গুড হেলথ, কিভাবে একজন মানুষ সুস্বাস্থ্য ধরে রাখতে পারে? হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ ফলোয়িং দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, সুন্দর কথা বলছে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কি? অফ ফলোয়িং, অনুসরণের, দ্য রুলস অফ হেলথ অ্যান্ড ক্লিনলিনেস, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার গুরুত্বটা কি? আমরা দেখবেন
হাদিসে বলা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমাদেরকে, হ্যাঁ, তো আমাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যদি ভালো স্বাস্থ্য। হ্যাঁ, এটা হাদিসে আছে। যাই হোক, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ, স্বাস্থ্যের মূল্যটা কি, স্পেশালি ইন স্টুডেন্ট লাইফ। দেখবেন যারা ছাত্র জীবনে, আপনারা যখন ছিলেন, আমরা যখন ছিলাম, পড়াশোনা করেছি, এই ছাত্র জীবনটা কিন্তু সাধনার জীবন, তখন পড়াশোনা করে নিজেকে গঠন করতে হয়, সেই কথাটা এখানে বলছে। আমি এটা কেন পড়ে দিচ্ছি, এই প্রশ্নগুলোও পড়ে আপনাদের বুঝতে হবে যে এই প্রশ্নগুলোর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে। আমি আপনাকে বললাম যে হোয়াট ইজ ইয়োর নেম, এটা যদি আমি যে ইংরেজি জানে না একজন রিক্সা পুলার বা একজন ফার্মারকে আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, সে তো হা করে তাকিয়ে থাকবে। তো আপনাদেরকে বা আমাদের প্রথমে আগে প্রশ্ন করা শিখতে হবে। ডাব্লিউএইচ এর ক্লাসটা আমি প্রয়োজনে আবারও নিব। হোয়াট ইজ দ্য ভ্যালু, মূল্যটা কি, হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ, স্বাস্থ্যের। দেখেন, হুম, ইন দ্য স্টুডেন্ট লাইফ, মানে ছাত্র জীবনের, বিশেষ বিশেষ করে ছাত্র জীবনের স্বাস্থ্যের মূল্যটা কি। হ্যাঁ, অফ মানে হচ্ছে রয়ের, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ হেলথ স্পেশালি ইন স্টুডেন্ট লাইফ, বিশেষত ছাত্র জীবনে। এই প্রশ্ন যদি কেউ বুঝতে পারে, উত্তরও সে লিখতে পারবেন। কিভাবে পারবেন, আমি অলরেডি গ্রামার শিখাচ্ছি, টেন্স, পজিটিভ ভার্ব, ভয়েস চেঞ্জ, মডাল ভার্ব, সেমি মডাল ভার্ব, তাই না? তো প্রশ্ন, করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, পড়াশোনা করতে হবে। অবশ্যই আমরা শরীর ভালো রাখার জন্য যেমন এক্সারসাইজ করি, ইনার সাইজ করি, এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও কিন্তু আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। আমি যে আপনাদের যে ইয়েগুলো দিয়েছিলাম, এই সেন্টেন্স ট্রান্সলেশন, এটা শেষের দিকে একটু পড়াটা নিব। ডে নাম্বার 1, 2, 3 যে যেটা করেছেন এটা একটু বলবেন কাইন্ডলি। হোয়াট ইম্প্যাক্ট ডু দ্য কমপ্লেক্সিটিস অফ লাইফ হ্যাভ অন আওয়ার সাউন্ড হেলথ। বলছে জটিলতাটা কি, আমাদের সুস্থ জীবন ধরে রাখার জন্য আমাদের যে ব্যারিয়ার, বাধাগুলো কি কি। ডু ইউ থিঙ্ক, আপনি কি চিন্তা করেন, আ সিম্পল অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ ইজ কন্ডাক্টিভ টু গুড হেলথ। বলছে যে যে জীবনটাতে কেয়ার নেয় না বা মানে খুব উদাসীনভাবে চলে, সেটা কিন্তু স্বাস্থ্য ধরে রাখার জন্য খুব মানে বিরোধীভাবে কাজ করে, অর্থাৎ তার জন্য স্বাস্থ্য ধরে রাখা খুব কঠিন। দেখবেন আমাদের একটা নিয়ম আমরা জানি যে ভাত খাওয়ার আগে সুন্দর করে হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধৌত করতে হয়, এটা কিন্তু আমরা পড়েছি ছোটবেলায়। তো এটা যদি আমরা মেনে না চলি, তো আমাদের স্বাস্থ্য নিশ্চয়ই ভালো থাকবে না। ডিপিক্ট ইওর ওন ভিউ, আপনার নিজের মতামত তুলে ধরুন, অন হাউ টু কিপ ইন গুড হেলথ। ডিপিক্ট মানে তুলে ধরা, বলছে যে ডিপিক্ট ইওর ওন ভিউ, আপনার নিজের মতামতটা তুলে ধরুন, ভিউ মানে এখানে দর্শন না, মতামত, অন হাউ টু কিপ ইন গুড হেলথ। তো দেখেন এইটা আমি যদি বলি যে হাউ টু কিপ ইন গুড হেলথ, এইটা আপনারা পড়বেন, খুব সুন্দরভাবে পড়বেন, কিন্তু এটা আমি সামনে রাখবো না, সামনে থাকবে শুধু প্রশ্নগুলো। আমি এক একজনকে বলবো যে আপনি 3টা করে প্রশ্নের উত্তর দিবেন। হোয়াট ডু ইউ মিন বাই গুড হেলথ, প্রথম প্রশ্নের উত্তর এখানে রয়েছে, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান। একজন মানুষের জীবনে স্বাস্থ্যই হচ্ছে গ্রেটেস্ট ওয়েলথ, সুপারলেটিভ ডিগ্রি, দ্য গ্রেটেস্ট ওয়েলথ, সব থেকে বড় সম্পদ। এটা কিন্তু কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলা হয়, ডিগ্রি এর একটা বিষয়, যে দ্য গ্রেটেস্ট হেলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান, দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্রেডিক্টেড ইন এভরি ওয়াক অফ আওয়ার লাইফ। যাই হোক, তো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাদেরকে কিন্তু এইগুলো পড়তে হবে, এইগুলো বলবেন, এটা একটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট আমি যে বিষয়টা একটু যেতে চাচ্ছি সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন। এটা আপনারা যারা কেবল পড়েছেন সেই 2জন বাদে আর কে কে রয়েছেন, রবিউল ভাইয়া বা আর কেউ পড়বেন? আর কে আছেন, বিলকিস আপা একটু পড়বেন প্লিজ। এইগুলো আপনি পড়বেন। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। I wake up early in the I wake up in the morning. বলুন হচ্ছে। আমি যখন একজন বলবে তখন আমরা সবাই একটু মিউট রাখবো। হ্যাঁ বলুন হচ্ছে, ভুল গেলে আমি বলে দিব। আর্লি মানে সকালে তো, আর ইন দ্য মর্নিং নাকি স্যার? ধন্যবাদ। দেখেন এখানে বলছে যে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, তাহলে আমাকে এখানে বিষয়টা বুঝতে হবে যে উঠে, এই উঠে ইংরেজিটা কি হয় বলেন তো? গেট আপ মানে হচ্ছে ওঠা। তো এইটা আপনি দুইভাবে বলতে পারেন, গেটিং আপ ফ্রম বেড, সকালে উঠে, বা গেটিং আপ ইন দ্য মর্নিং, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন, বা এটা সরি একটু ভুল হলো, সকালে আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, তাহলে গেটিং আপ ইন দ্য মর্নিং আই গো টু স্কুল, একটা ভাবে বলতে পারেন। আবার এখানে দুইটা ভাগ করা যায়, আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই, আই ওয়েক আপ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ, হ্যাঁ
অ্যান্ড গো টু স্কুল। দেখেন এখানে সেভাবে করেছে, আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল, কিন্তু বাক্যটাতে এখানে কোথাও কোনো অ্যান্ড বা এবং ব্যবহার করা হয়নি। এই জন্য বলছি যে মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা লিটারেচার। সকালে উঠা আবার তারপর স্কুলে তো যাওয়া। আপনি এটা একভাবে একটা বাক্যেই জিরান্ড দিয়ে করতে পারেন, এই যে গেটিং আপ ইন দ্য মর্নিং, সকালে উঠিয়া। তারপর যদি বলা হয় স্কুলে যাইয়া, গোয়িং টু স্কুল, আমি তার সাথে সাক্ষাৎ করব, আই উইল মিট উইথ হিম। বাজারে যাইয়া বা বাজারে গিয়া আমি আম কিনবো, গোয়িং টু মার্কেট, আই উইল বাই ম্যাঙ্গোজ বা ম্যাঙ্গো। তারপর হচ্ছে সকালে উঠিয়া আমি ব্রাশ করব বা আমি ব্রাশ করি। তারপর হচ্ছে স্কুলে যাইয়া বা স্কুলে গিয়া আমি আমার ছাত্রছাত্রীদের সাথে কথা বলি। অর্থাৎ এটা জিরান্ড, আমি আসবো একটু পরে আপনাদেরকে দিয়ে যখন স্পোকেন করাবো রুলগুলা, তখন পারবেন। তারপর স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, কি হবে? এই দেখেন সেটা চলে আসছে যে স্কুলে গিয়ে, এখানে আপনাকে গো ভার্বের সঙ্গে আইএনজি করে জিরান্ড করতে হবে। জিরান্ড করতে হবে, বাই প্লাস জিরান্ড, উইদাউট প্লাস জিরান্ড। তো এটা হচ্ছে সিম্পল জিরান্ড, যেমন স্কুলে গিয়ে, গোয়িং টু স্কুল, আমি অনেক কিছু শিখি, আই লার্ন মেনি থিংস। হ্যাঁ, তো আপা তারপর পড়েন, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। হুম চার্চ হুম অলওয়েজ হেল্প ফর আস। ফর আস না, এখানে আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা, দেখেন এখানে দিয়েছে এই যে আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা সর্বদা আমাদের সাহায্য করে। এটা বাড়ি বসে প্র্যাকটিস করবেন, এগুলো বাসায় আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন পরবর্তী দিন দেখবেন আপনার বাধাটা আরো বেশি কেটে যাচ্ছে। পরে পড়েন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। কি হবে এটা? মেনি রুলস। মেনি আমাদের রুলস, পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। Many rules are followed in our পড়াশোনার মান ভালো রাখতে। সুন্দর, দেখেন বলছে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে হয়। এভাবে চেষ্টা করবেন, হ্যাঁ, আমরা পারি আর না পারি, ইউ হ্যাভ টু ট্রাই। তো বলছে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তো মেনি রুলস আর ফলোড, এইটুকের অর্থ হচ্ছে অনেক নিয়ম মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড, দেখেন ভয়েস চেঞ্জ করেছি, প্যাসিভ মুড। খাবারটি খাওয়া হয়, দ্য ফুড ইজ ইটেন, আমাকে সাহায্য করা হয় বা তাদেরকে সাহায্য করা হয়, গরিবদেরকে সাহায্য করা হয়, দ্য পুওর আর হেল্পড। তারপর বলছে মাছ বিক্রয় করা হয়, ফিশেস আর সোল্ড, কারা মাছ বিক্রি করে, গরিবদেরকে কে সাহায্য করে। এই যে বাক্যটা বলছে মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়, কারা নিয়ম মেনে চলে, এখানে কি আমি কিছু বলেছি যে ছাত্রছাত্রীরা নিয়ম মেনে চলে বা কারোর নাম বলেছি বা কোনো শিক্ষকের বলিনি? তো মনে রাখবেন, যেখানে, খুব ভালোভাবে মনে রাখবেন, যেখানে সাবজেক্ট বা কর্তা সক্রিয় থাকে না, অবজেক্ট বা কর্মটাকে দিয়ে কাজ করানো হয়, সেইটাকে বলা হচ্ছে প্যাসিভ মুড, কর্মবাচ্য। অর্থাৎ এই ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন, খুব ভালোভাবে শুনবেন সবাই। ভয়েস চেঞ্জের অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য মানে হচ্ছে কি একটা সেন্টেন্স, কথা। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুইভাবে কিন্তু আমরা কথাগুলা বলি, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো অ্যাক্টিভ হচ্ছে যেখানে কর্তা অ্যাক্টিভ থাকে, কে অ্যাক্টিভ থাকে, কর্তা অ্যাক্টিভ থাকে, তাকে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন সুমন ভাত খায়, সুমন ইটস রাইস, সুমন ফুটবল খেলে, সুমন প্লেস ফুটবল, ছেলেরা মাছ ধরছে, দ্য বয়েজ আর ক্যাচিং ফিশ, কারা মাছ ধরছে, ছেলেরা। ভাত খাওয়ার কাজটি কার দ্বারাই হচ্ছে, সুমনের দ্বারা, সরাসরি সুমন এখানে উপস্থিত থেকে এই বাক্যের কাজগুলি করতেছে, এই জন্য এইগুলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আমি যদি একটু কথাটা অন্যভাবে বলি, ভাত খাওয়া হয় সুমনের দ্বারা, মাছ ধরা হয় ছেলেদের দ্বারা, এখানে মাছ এবং ভাত এরা প্রথম বাক্যে কর্মের জায়গায় ছিল, দ্বিতীয় বাক্যে এসে কর্তার জায়গাটা দখল করে নিচ্ছে। এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কর্তা নাই। মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়। এই আর ফলোড প্রেজেন্ট টেন্সের সঙ্গে, সরি, বিভার্ব, প্রেজেন্ট টেন্সের যে বিভার্ব আর, এর সঙ্গে আমি ভি3 যোগ করেছি। ফলো মানে হচ্ছে অনুসরণ করা, আর ফলোড। ভয়েস চেঞ্জ করতে গেলে মনে রাখবেন প্যাসিভ ভয়েসে বেশিরভাগ জায়গায় ভি3 অংশ কাজে লাগে। কনজুগেশন অফ ভার্বগুলা পড়বেন, হ্যাঁ। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে সবসময় গবেষণা করতে হবে। একটা ভাষা, যে কোনো জিনিস, আপনি একটা ভালো চাকরি পাবেন, একটা জিনিস অর্জন করবেন, সব সময় আপনাকে সাধনায় মগ্ন থাকতে হয়। তো এই ভাষাটা শিখতে গেলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনি যখন খাচ্ছেন, আপনি যখন একা একা হাঁটছেন রাস্তায়,
বা আপনি অফিসে যাচ্ছেন, এইগুলো বলতে যাবেন, বলতে থাকবেন। আপনি রাস্তায় যা দেখবেন সেটা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন, দেখবেন দ্রুত ইংরেজিটা শিখে গেছেন। আমাদের দেশ তো আর আমেরিকা না, ইংল্যান্ড না যে সবাই বলছে আমি শুনে শুনে শিখে গেলাম। বাংলা শিখতে কি গ্রামারের প্রয়োজন হয়েছে? হয়নি। তো ইংলিশটা আমাদেরকে বেশি বেশি লিসনিং প্র্যাকটিস করতে হবে, কারোর সাথে আমাদেরকে স্পিকিং করতে হবে যদি সেই সুযোগ থাকে। তো তারপর বলছে মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন। আমি কি এখানে মূলত বিষয়টা বুঝাতে পেরেছি যে ভয়েস চেঞ্জের কিন্তু প্যাসিভ মুড, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম অনুসরণ করা হয় কি করতে? টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে। ইন দ্য ফিউচার, এই দেখেন ইন দ্য ফিউচার অথবা ইন ফিউচার, ভবিষ্যতে। এই যে ইন ফিউচার, হ্যাঁ ভবিষ্যতে, এখানে একটা প্রেপজিশনের ব্যবহার হয়েছে। দেখেন এই ভাষাটা শেখা খুবই সহজ। কেন সহজ? নির্দিষ্ট কিছু বিষয় যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন, ভাষাটা খুব দ্রুত শেখা যায়। যেমন প্রেপজিশন, ভার্ব। ভার্বটা হচ্ছে পার্টস, মানে এক কথায় বলা যায় পার্টস অফ স্পিচ শিখলে আপনার 80% শেখা হয়ে যায়। তো তারপর দেখেন এই প্রেপোজিশনটাও শিখতে হবে। তারপর হচ্ছে আমাদের ভোকাবুলারিটা শিখতে হবে। আমি আপনাদের 3000 ওয়ার্ড নিয়ে একটা সব শিট তৈরি করে দিয়েছি, নিশ্চয়ই এটা পড়বেন। ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এর বাংলাটা কি? ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। যদি বলা হয় ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কি হবে বলেন? ইন ফিউচার আই ওয়ান্ট, আই ওয়ান্ট টু বি অ্যান, অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, হ্যাঁ এটা খেয়াল রাখবো, অ্যান হবে। ভবিষ্যতে আমি একজন পাইলট হতে চাই। ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম আ পাইলট, পাইলট। ভবিষ্যতে আমি পাইলট হতে চাই না। ইন ফিউচার আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম আ পাইলট। মনে রাখবেন এগুলো। দেখেন এই যে বাক্যটা, এখানে মাত্র 3টা না 4টা সেন্টেন্স, ছোট্ট একটা প্যাসেজ, পরবর্তীতে আরো একটু বড় প্যাসেজ, কিন্তু এই প্যাসেজটা এখানে আবার অ্যানালাইসিস করে দিয়েছি। টেন্স ইউজেস, কি কি টেন্স ব্যবহার করা হয়েছে। প্রেজেন্ট সিম্পল টেন্স, যেমন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং বা ভেরি মর্নিং। আই লার্ন মাই থিংস, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। ফিউচার টেন্সের বাক্য কি আছে? আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, বা এটা প্রেজেন্ট টেন্সের একটা ইসে ধরা যায়। তারপর প্যাসিভ মুডে রয়েছে ম্যানি রুলস আর ফলোড, আমি যেটা কেবল ব্যাখ্যা দিয়ে বুঝালাম। তারপর মডাল ভার্বের ব্যবহার রয়েছে আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর, এক্সপ্রেস আর ডিজায়ার, একটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। আর পার্সোনালিটি, মডাল ভার্বস লাইক ক্যান, শুড, উড, এগুলোর ব্যাখ্যা দিয়েছি। এরপর দেখেন আরেকটা প্যাসেজ দিয়েছি, এইটা একটু পড়তে হবে। আমরা প্রতিদিন সকাল স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়, নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে সবাই, আচ্ছা তো এইটা আমরা একটু পড়ি, কে পড়বেন? নতুন যারা, ফাতেমা আপা একটু শুনতে পাচ্ছেন আমাকে প্লিজ, ফ্রম ইউএসএ, ফাতেমা আপা। ওকে, আমি আগে একবার বলেছিলাম। তো এই প্যাসেজটা আপনি একটু পড়বেন, এখান থেকে বাংলাটা পড়েন, ইংলিশটা যদি সম্ভব হয় আমি বলে দিব। পড়েন। আমরা প্রতিদিন সকাল স্কুলে যাই, এইটুকের ইংলিশ কি হবে? উই গো টু স্কুল এভরি মর্নিং। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। তাহলে এর ইংলিশ কি হয়? সবাই মনে মনে চেষ্টা করবেন প্লিজ। স্যার আগে আমরা খেলাধুলা করি এটা আগে দিব না, স্কুলে পড়াশোনার পাশাপাশি লিখবো স্যার? হ্যাঁ এটা দেন আগে, শেষের দিক থেকে আগে করলে হবে। আমরা খেলাধুলা করি। উই প্লে ফুটবল। ফুটবল নাই, উই দেন, প্লে, উই প্লে, ফুটবল নাই এখানে, উই প্লে। ও আচ্ছা, উই প্লে দেন, এখানে পাশাপাশি, পাশাপাশি শব্দটা হবে বিসাইড। হ্যাঁ পাশাপাশিটা কি হবে বলুন? বিসাইড। দেখেন বলছে অ্যালং, অ্যালং উইথ স্টাডিং, অ্যালং মানেও পাশাপাশি, বিসাইড দিয়েও করা যায়। বিসাইড স্টাডিং, বিসাইড স্টাডিং, পড়াশোনার পাশাপাশি। উই অলসো প্লে গেমস, উই অলসো প্লে গেমস। তারপরেরটা বলছে যে শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। কি হবে বলুন? আমাদের শিক্ষকরা, টিচার্স অথবা আওয়ার টিচার্স চালিত করেন ইংলিশ গাইড, গাইড মানে হচ্ছে চালিত করা, গাইড, GUIDE, গাইড মানে হচ্ছে চালিত করা। আওয়ার টিচার্স গাইড আস ইন দ্য রাইট ওয়ে বা ইন এ রাইট ওয়ে, ইন এ ওয়ে, সঠিক পথে চালিত করেন। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়, কে বলবেন এটা? বলেন তো। মেনি রুলস আর ফলোড ইন আওয়ার, মেনি রুলস আর ফলোড ইন আওয়ার স্কুল। আচ্ছা অলওয়েজটা দিতে হবে, যে সব সময় বলছে না, আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। দেখেন মেনি রুলস আর ফলোড, হুম
always followed in our ইন school. আওয়ার স্কুল, থ্যাংক ইউ। তো এই যে প্যাসেজগুলো আমরা পড়ছি, এই ধরনের যে কোনো প্যাসেজ আপনার মুখে যে বাংলা সেন্টেন্সগুলো আসবে সেইগুলো যদি আপনি ইংলিশে ট্রান্সলেট অনুবাদ করতে পারেন, আপনার ভাষাটা শেখা হয়ে গেল, আপনি সার্থক হয়ে গেলেন। তো এইভাবে কিন্তু দেখেন এখানে অনেক প্যাসেজ দিয়েছি। তো এটা আরেকটু বলি যে নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। ইফ রুলস আর ব্রোকেন, দেখেন আবারও সেই প্যাসিভ মুড। ইফ মানে যদি, রুলস আর ব্রোকেন যদি নিয়ম ভঙ্গ করা হয়, পানিশমেন্টস আর গিভেন, আবারও ভয়েস চেঞ্জ, দেখেন প্যাসিভ মুড। পানিশমেন্টস আর গিভেন, সাজা দেওয়া হয়। এখানে গিভ থেকে ভি3 করা হয়েছে গিভেন। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন ফিউচার, বলছে যে এটা আশা করা হয় যে ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা সবাই ভালো পেশায় কাজ করবে। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। তো বলছে যে থ্রু গুড ডিডস, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়া বা মাধ্যমে, থ্রু গুড ডিডস ভালো কাজের মাধ্যমে সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। এই দেখেন কারা সমাজের উন্নতি করবে, প্যাসিভ মুডে। তাহলে আমাদের কি প্যাসিভ শেখার দরকার আছে না নাই? Yes, sir. অবশ্যই আছে। ধন্যবাদ। আমাদের প্যাসিভ প্যাসিভ মুডটা আমরা খুব ভালোভাবে শিখবো। আচ্ছা যাই হোক, তো এখানে আমি সেই বিষয়টা, সেন্টেন্স ট্রান্সলেশনটা একটু সামনে নিয়ে আসি। টেন্স, ওয়েট ফর 1 মিনিট। ওকে, এখানে আমরা এই যে প্যাসেজগুলো পড়লাম, এখানেও কিন্তু প্যাসেজ আকারে দেওয়া, তবে এগুলো খুব শর্ট করে দেওয়া, মানে সিঙ্গেল সেন্টেন্স করে দেওয়া। ওই প্যাসেজগুলো থেকে এইগুলো আবার একটু সহজ। আমরা এইগুলা যারা পারবো ওই প্যাসেজগুলোও কিন্তু করতে পারবো। তো এখানে ডে কত করবেন, ডে 2 বা একটু ডের নিচের দিকে যাই, দেখি ডের 9, 10 এইদিকে কি আছে। প্রথমে কে বলবেন? শিলা আপা বলবেন প্লিজ। হ্যাঁ, ট্রাই করবেন। এখানে ট্রাই করতে হবে, যে কোনো একটা বিষয় আমি হঠাৎ করে দিলে শেষে ট্রাই করতে হবে, তাহলেই কিন্তু আপনি বুঝবেন যে আমি শিখতে পারছি। এইভাবে করে রাখবেন, কিন্তু তারপরও যে কোনো একটা থেকে করার চেষ্টা করতে হবে। আচ্ছা এইটা করেন, ডে 8টা আপনি বলবেন। আপনি এখানে এসেছিলেন, অন্যরা একটু রেডি থাকেন প্লিজ। আপনি এখানে এসেছিলেন। You came here. হুম। করিম বিশ্বস্ত ছিল। করিম where করিম অজ, করিমের পর অয়ার হবে না পা, করিম অজ ট্রাস্টেড অথবা ফেইথফুল, হ্যাঁ যেটাই দিবেন ঠিক আছে। মিনু বুদ্ধিমতী ছিল। he was হুম। intelligent. মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট, মিনু বুদ্ধিমতী ছিল না। He was not intelligent. ওয়াজেন্ট ইন্টেলিজেন্ট, মিনু কি বুদ্ধিমতী ছিল? Was Minu intelligent? মিনু কি বুদ্ধিমতী ছিল না? Wasn't Minu intelligent? কেন মিনু বুদ্ধিমতী ছিল? Why was Minu intelligent? কেন মিনু বুদ্ধিমতী ছিল না? Why was not Minu intelligent? দেখছেন, তাহলে সেন্টেন্সগুলো আমরা অ্যানালাইসিস করব, একটা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া শিখব। এইভাবেই কিন্তু আমাদের প্রকৃত শেখাটা হচ্ছে। তারপর নেক্সট বলেন, তুমি অসুস্থ ছিলে। Were sick. হুম এক যে ছিল রাজা। হুম। There were a king. হ্যাঁ, এখানে ওয়ান্স দিবেন, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। Was a king. হুম ফুলগুলো তাজা ছিল। হুম। Flowers were ফ্রেশ। fresh. হুম আমি আজ সকালে হুম। এসেছি। I have come in in the morning. ইন দ্য মর্নিং, ইন দিস মর্নিং বা ইন টুডেস মর্নিং। টুডেস মর্নিং, আই হ্যাভ কাম টুডেস মর্নিং, আজ সকালে। হুম। ছেলেটা বোকা ছিল। The boy was fool. ফুল। আমি একটি ছাতা কিনেছিলাম। I bought an umbrella. আমরা সকালে রওনা হলাম। We reached. উই স্টার্টেড ইন দ্য মর্নিং। স্টার্ট মানে হচ্ছে যাত্রা করা। হ্যাঁ, আমি নদীতে গোসল করলাম। গোসল করলাম। হুম। I I swam in the river. রিভার। পলি 4টি আম কিনেছিল। Polly bought 4 mangoes. হুম। তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। He he was he was he was gone. হ্যাঁ, একটু ভুল হচ্ছে, আমরা সবাই এটা মন দিয়ে একটু শিখবো। তিনি, Gone. নো নাপা, একটু ভুল হচ্ছে। এখানে বলছে তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। হ্যাঁ ইয়েস, এই মনে রাখবেন কোনো বাংলা বাক্যে, হ্যাঁ বলুন, কোনো বাংলা বাক্যে যদি গত, হুম, Yes,
ইয়েস্টারডে বা লাস্ট নাইট দিবেন। লাস্ট নাইট মানে হচ্ছে গত রাতে। হ্যাঁ, তো বলছে তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। এই গত শব্দটা কোনো সেন্টেন্সের ভিতরে যদি থাকে, মনে করতে হবে যে ওই বাক্যটা পাস্ট টেন্সে করার জন্য ইঙ্গিত দিচ্ছে। গত, যেমন বাবা গতকাল বাড়ি আসিয়াছে, তো এই বাক্যটা মনে মনে এভাবে সাজাতে হবে, বাবা গতকাল রাতে বা গতকাল বাড়ি এসেছিলেন। গত চিহ্নের উল্লেখ থাকলে আমরা এই ভুলটা কিন্তু দেখবেন প্রায় আমাদের জানাশোনা লোকেরও কিন্তু হয়ে যায়। আমরা অনেক সময়, এটা কেন হয়? প্র্যাকটিসের অভাব। আমরা অনেক সময় কিন্তু দেখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে, বিশেষ করে বাচ্চারাই ভুলগুলো করে, ফুল স্টপ বসাই দেয়। নোট অফ এক্সক্লামেশনের শেষে আমরা ফুল স্টপ দেই। কেন দেই? কারণ মানুষ অভ্যাসের দাস। আমাদের প্রত্যেকটা বাক্যে ফুল স্টপ, বাংলায় দাড়ি, এগুলো দিতে দিতে কিন্তু অভ্যাস হয়ে যায়। তো এগুলো প্র্যাকটিস করলে, তো এটা মনে রাখতে হবে, গত চিহ্নের উল্লেখ থাকলে সেটা হচ্ছে পাস্ট টেন্স হবে। অর্থাৎ হি কেম হোম লাস্ট নাইট, সিংহটি খাঁচার ভিতরে ছিল। কি হবে? The lion was in the কেজ। শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিলেন। হুম, teachers teachers গেভ advised গেভ আস অ্যাডভাইস। gave us advice. হুম, আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। we উই সলভ solved দ্য the প্রবলেম, উই সলভ we দ্য solved প্রবলেম। আচ্ছা, অনেক ভালো বলেছেন, প্রত্যেকটা বাক্যই প্রায় সঠিক হয়েছে। আচ্ছা, অন্য কেউ অন্য কোনো ডে যে কোনো একটা করে রাখলে আপনি বলতে পারেন। কৃষ্ণা দিদি একটু বলতে পারবেন? আনমিউট yes করেন। sir. ওকে, আপনি যদি কোনো ডে এখান থেকে করেন সেগুলো একটু বলবেন, আমরা সবাই শুনবো। এখান থেকে আমি এবার প্রশ্নও করব। হ্যাঁ, বলুন। যে 11 বলি। অবশ্যই ডে 11। হ্যাঁ, ডে 11, অবশ্যই সুন্দর। এই এই নিচের দিক থেকে এখন থেকে করবেন। হ্যাঁ, ডে 11। আমি এখনো চিঠিখানা লিখিনি। হ্যাঁ, সবাই শুনবেন, মনে হয় এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে। ওকে, স্টার্ট নাও। write write in a letter. হ্যাঁ, রিটেন এ লেটার, উচ্চারণটা করবো রিটেন। হ্যাঁ, রাইট, রোট, রিটেন। নেক্সট, আব্বা টাকা পাঠায়নি। Father hasn't sent money. তারপর? মতিন এখনো পৌঁছায়নি। হুম, মতিন hasn't arrived yet. ইয়েট। হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে। তুমি এখনো পড়া শেখনি। এখনই you haven't need to learn yet. হ্যাঁ, ইউ হ্যাভেন্ট লার্নড ইয়োর লেসন্স। ইউ হ্যাভেন্ট লার্নড, হ্যাঁ, লার্নের টি হবে লার্নড, LEARNT। ইউ হ্যাভেন্ট লার্নড ইয়োর লেসন ইয়েট, এখনো, ইয়েট। হ্যাঁ, আমি এখনো যাইনি। I haven't gone yet. ইয়েট, হ্যাঁ, সে এখনো খায়নি। He hasn't eaten yet. ইয়েট, শীত এখনো শুরু হয়নি। The winter hasn't started yet. ইয়েট, পিয়া এখনো আসেনি। Pierre hasn't come yet. ইয়েট, থ্যাংক ইউ। প্রত্যেকটা বাক্যই সঠিক হয়েছে। সে এখনো ঘুমায়নি। He hasn't seen yet. রানী এখনো বইটি কেনেনি। Danny hasn't bought the book yet. ইয়েট, আপনারা ব্যাপারটা বোঝেননি। You haven't understood on the matter. হ্যাঁ, ধন্যবাদ। আন্ডারস্ট্যান্ড এর ভিতরই হচ্ছে আন্ডারস্টুড। ধন্যবাদ। তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? 12 নাম্বার। Has your father sent money? হ্যাজ ইওর ফাদার সেন্ট মানি, তিনি কি আমাকে ডেকেছেন? হ্যাভ হি কল্ড মি, হ্যাভ হি কল্ড মি, তিনি কি আমাকে ডেকেছেন? তুমি কি খবরটি শুনেছো? নাম্বার 14। তুমি কি খবরটি শুনেছো? কি হবে বলেন? Have you হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? হেয়ার্ড, এইস, নিউজ। called me? Have you? না, ইউ থাকলে এখানে হ্যাভ হবে, ইউ থাকলে হ্যাভ। তোমার বাবা, ও হ্যাজ হবে, হ্যাজ ইওর ফাদার। থ্যাংক ইউ, স্লিপ অফ দ্য টাং, সরি। তুমি কি খবরটি শুনেছো? আচ্ছা, এরপর, সে কি রচনাটি লেখেনি? হ্যাজেন্ট হি, হ্যাজেন্ট হি রিটেন দ্য লেটার? আচ্ছা, Hasn't he written the লেটার, লেটার মানে রচনা, সরি, এখানে এসে বা কম্পোজিশন যাই দিতে পারেন, বা আর্টিকেল দিলে হয়, আর্টিকেল, এসে, কম্পোজিশন যেটাই দিবেন। তো বলছে সে কি রচনাটি লেখেনি, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ চতুর্থ নাম্বারে যেটা থাকে, একটা বাক্য অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। তো এখানে আমরা কি দেখব? সে একটি রচনা লিখেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ রিটেন আ কম্পোজিশন অর অ্যান আর্টিকেল বা অ্যান এসে। সে একটি রচনা লেখেনি, হি হ্যাজেন্ট। সে কি একটা রচনা লিখেছে, হ্যাজ হি। অর্থাৎ শুধু অক্সিলারি ভার্বটাকে আমরা একটু চেঞ্জ করবো, আর কিচ্ছু করা লাগবে না। সে কি রচনাটি লেখেনি, হ্যাজেন্ট হি রিটেন দ্য কম্পোজিশন। নেক্সট, তুমি কি সাপটি মারো নাই? হ্যাভেন্ট ইউ
কিল দ্য স্নেক। কিল দ্য স্নেক কি হবে? কিল দ্য স্নেক। তুমি কি তাকে দেখো নাই? হ্যাভেন্ট ইউ সিন হিম? হ্যাভেন্ট ইউ সিন হিম? রহিম কি গাভীটি এখনো বিক্রয় করিনি? হ্যাভেন্ট রহিম, হ্যাভেন্ট রহিম হ্যাজেন্ট রহিম। হ্যাভেন্ট রহিম হ্যাঁ, দ্য না, সেল, সেল মানে বিক্রি করা। সোল্ড দ্য খাউ, সোল্ড দ্য খাউ ইয়েট? আমরা কি দেরি করেছি? হ্যাভ উই লেট? মনে রাখবেন, হ্যাভ ইউ লেট? তোমরা কি আমাকে দেখেছো? হ্যাভ ইউ সিন মি? হ্যাভ ইউ সিন মি? ধন্যবাদ, খুব ভালোভাবে এগুলো বলতে পারছেন। আচ্ছা, এখন এগুলো দেখব, সেটা হচ্ছে আমরা এখান থেকে পজিটিভ ভার্ব দেখব। তার পূর্বে হচ্ছে আমরা আরো কিছু বিষয় একটু দেখি, কিভাবে আমরা কথা বলতে পারি। যেমন আমরা কাউকে দিয়ে কোনো কাজ করানোর ক্ষেত্রে পজিটিভ ভার্ব, সরি, হ্যাঁ, আমরা একটু সংক্ষিপ্ত বক্তব্যটা দেখব। কারণ আমাদের কথা বলতে গেলে এটাতে খুব সমস্যা হয়। আপনি যখন ইংরেজিতে দুর্বল এবং কাউকে সেটা ইংরেজিতে বলতে চান, সেটা আমরা বলবো যে ভাইয়া বা স্যার, আমি ইংরেজিতে দুর্বল, আমাকে একটু হেল্প করেন। শিলা আপা একটু পড়েন তো কি লেখা আছে এখানে। অ্যাকচুয়ালি আই এম নট গুড ইন ইংলিশ, গুড অ্যাট ইংলিশ। At English. I'm very weak in English. I know English actually a little bit. I am a beginner. I am trying to speak in English. Therefore, my mistake in my English. Please take it easy. Don't take it otherwise. ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, বলছে কি বাংলাটা বলতে পারবেন? অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে আই এম নট গুড অ্যাট ইংলিশ। বলেন। আই এম নট গুড অ্যাট ইংলিশ। আমি ইংরেজিতে তেমন ভালো না। আই এম ভেরি উইক। আমি খুবই দুর্বল ইংলিশে। আই নো ইংলিশ এ লিটল বিট। আমি অল্প কিছু ইংলিশ জানি। আই এম এ বিগিনার। আমি হলাম গিয়ে প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, আমি শুরু করছি। আই এম আ বিগিনার অর নিউ লার্নার। হ্যাঁ, স্পিক ইন ইংলিশ। আমি ইংলিশে কথা বলার চেষ্টা করছি। দেয়ারফর, এই জন্য, ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক, যদি কোনো আমার ভুল হয় ইন মাই ইংলিশ, আমার ইংরেজিতে, প্লিজ টেক ইট ইজি, এটা সহজভাবে নেবেন। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। ধন্যবাদ। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো দেখছেন, সহজ সহজ সেন্টেন্স, এখানে কিন্তু আপনি প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা মিনিং করতে পেরেছেন। তো এইভাবে পরও আরেকটা বলছে যে এর পরবর্তীটা, কেউ দেখা করতে আসলে যদি আপনি ব্যস্ত থাকেন, কেউ আপনাকে দেখা করতে আসছে, বলছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, আসার জন্য অনেক ধন্যবাদ। আই এম ভেরি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ কাম। আমি খুবই খুশি যে তুমি এসেছো। I can't express my feelings to you. আমি আমার অনুভূতি তোমাকে বোঝাতে পারবো না। বাট I am sorry. কিন্তু আমি খুবই দুঃখিত। I am very busy. আমি অনেক ব্যস্ত। I don't have enough time. আমার যথেষ্ট সময় নেই। in my hand. আমার হাতে যথেষ্ট সময় নেই। So I can't give you time now. আমি এখন তোমাকে সময় দিতে পারবো না। প্লিজ ডোন্ট মাইন্ড। প্লিজ কিছু মনে করো না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা অন্যভাবে নিও না। টেক ইট ইজি, এটা সহজভাবে নাও। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। প্লিজ কাম লেটার। প্লিজ কাম লেটার, প্লিজ কাম, পরে আসো। ইউ মে গো নাও, আপনি এখন যেতে পারেন। প্লিজ কাম লেটার। তো দেখেন কিভাবে আমরা সহজে কথাটা বলতে পারি, যে কেউ আপনার সাথে দেখা করতে আসছে, তাকে আপনি যদি ব্যস্ত থাকেন কিভাবে বলবেন। আপনি কাউকে যখন ইংরেজিতে বুঝাবেন যে আমি ইংরেজিতে খুব দুর্বল, তো আমি ইংরেজিটা শিখতে চাই, আমাদেরকে কিন্তু ঠিক কথাগুলো এইভাবে বলতে হবে। টেন্স, সেন্টেন্স ঠিক রেখে, এগুলা খুবই সহজ। দেখেন বাক্য কত সহজে তৈরি করা যায়। আমি কিছু কিছু স্ট্রাকচার একটু দেখাই। হোসনে আরাপা ক্লাসে থাকলে একটু কথা বলবেন, আপনি এগুলো বলবেন এখন। যেমন উইথ, উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে। বলেন কি? উইথ অর্থ হচ্ছে সাথে। আমার সাথে উইথ মি, তার সাথে উইথ হিম, তার সাথে, স্ত্রী হলে উইথ হার, আমাদের সাথে, হ্যাঁ, আমাদের সাথে উইথ আস, তাদের সাথে উইথ দেম, তোমার সাথে উইথ ইউ, ইহার সাথে উইথ ইট, আমার পিতার সাথে, আমার সাথে উইথ মাই প্যারেন্টস, আমার বন্ধুদের সাথে উইথ মাই ফ্রেন্ডস, তোমার ছাত্রদের সাথে উইথ ইউর স্টুডেন্টস, উইথ এর স্টুডেন্টস, তোমার ছাত্রদের সাথে। এইবার দেখেন আমরা ছোট ছোট করে শিখেছি, আমার সাথে উইথ মি, তার সাথে উইথ হিম, আমাদের সাথে উইথ আস। এবার আমরা বাক্য তৈরি করব। আমি তোমার সাথে যাব, আই উইল গো উইথ ইউ।
with you. আমি তোমার সাথে আমার সাথে প্রতারণা করো না। আমরা অনেককে বলি না যে প্লিজ আমাকে ঠকিও না, ডোন্ট চিট উইথ মি। আমি তার সাথে আসব। I will come with him. তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না। Don't misbehave with your parents. ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস। তো এখানে আমরা কি শিখলাম? উইথ দিয়ে আমরা শিখলাম যে উইথ দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায়। এরপর দেখেন কিছু বাক্য রয়েছে উইদাউট। কিসের বাক্য আছে বলেন? উইদাউট। উইদাউট শব্দের অর্থ হচ্ছে ছাড়া। Without হুম you, তাকে ছাড়া উইদাউট হিম, তাকে ছাড়া উইদাউট হার, তাদেরকে ছাড়া উইদাউট হিম, আমাদেরকে ছাড়া উইদাউট আস, আমাদেরকে ছাড়া উইদাউট ইংলিশ, আমাকে ছাড়া উইদাউট মি, আমার বাবাকে ছাড়া উইদাউট মাই ফাদার, আমার বন্ধু ছাড়া উইদাউট মাই ফ্রেন্ড, আমার পিতামাতা ছাড়া উইদাউট মাই প্যারেন্টস। উইদাউট মাই প্যারেন্টস, আমার পিতামাতা ছাড়া। এইবার আমরা বাক্য করব, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। আই ক্যান্ট স্লিপ উইদাউট ইউ। আমি তোমাকে আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না। কি হবে? ইউ ওন্ট। দেখেন উইল নট কে শর্ট ফর্মে বলেছে ওন্ট। ইউ ওন্ট গো এনিহোয়ার উইদাউট মি। তুমি বিদেশ যেতে পারবে না ইংরেজি দক্ষতা ছাড়া। ইউ ক্যান্ট গো অ্যাব্রোড উইদাউট ইংলিশ স্কিল। তাহলে এই বাক্যগুলো আমরা উইদাউট দিয়ে করেছি। কি দিয়ে করেছি? উইদাউট দিয়ে। আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, আই ক্যান নট হেল্প উইদাউট ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি ইংরেজি না শিখে চলে আসছি দেখে আমি বিপদে পড়ছি স্যার। হ্যাঁ ঠিক বলেছেন। দেখেন ফাতেমা আপা খুব ভালো একটা কথা বলেছে। ওনার সঙ্গে যখন ভর্তি হয়েছিল তখনও বলেছিল যে আসলে আমেরিকাতে না শুধু আমরা ল্যাঙ্গুয়েজটা কেন শিখবো, প্রত্যেকের আমাদের ছেলে মেয়ে আছে বা আমাদের নেক্সট জেনারেশন নাতি নাতনি থাকবে, এই ভাষাটা যদি কেউ শেখে এটা একটা সম্পদ। আপনি একটা জমি কিনলেন, আপনি একটা সম্পদ তৈরি করলেন, আপনি একটা স্বর্ণের অলংকার করলেন, আজকে আপনি 40,000 টাকা দিয়ে করবেন, 10 বছর পর এটা 50,000 হয়ে যাবে। ভাষাটাও কিন্তু ঠিক সেই রকম। এই ভাষাটা যারা আমরা লজ্জা পেয়েছি স্যার আজকে অনেক। আমি তাহলে কিছুই বলতে পারিনি। আসলে আমার পড়াশোনা হয়েছে বাসায়। আমি ক্লাস 9-এ বিয়ে হয়েছে, তারপর আমার স্কুল কলেজ কখনো যাওয়া হয় নাই। আমি বাসায় পুঁথিগত নিজে নিজে পড়ে পড়ে ইন্টার করেছি, ম্যাট্রিক করেছি, ডিগ্রি করেছি, বিএড করেছি, এভরিথিং আমার সব বাসায় বসে বসে। ওই জন্য আমার ইংরেজি চর্চাটা খুবই কম স্যার। খুবই কম ছিল একদমই। তো এখন কিন্তু কম রাখলে হবে না। আমি যেভাবে শর্টকাট নিয়মে বা গ্রামারের সঙ্গে স্পোকেনটা দেখাচ্ছি, আপনি যদি একটু লেগে থাকেন, আই হোপ ইউ উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার উইদিন আ শর্ট টাইম। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। ওকে, তো যে জায়গাটা শিখালাম এটা হচ্ছে উইদাউট। উইদাউট মানে হচ্ছে ছাড়া। এর উপরে একটা রুল দেখিয়েছি উইথ। উইথ মানে সাথে, আর উইদাউট মানে হচ্ছে ছাড়া। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে আফটার। আফটার মি আমার পরে, আফটার হিম তারপর। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, এই হিম, হার, ইউ, এগুলা কি? এগুলা কিন্তু সব প্রোনাউন। তো প্রোনাউনের পূর্বে অর্থাৎ আফটারের পরে প্রোনাউন দিব। আমার পরে, তারপরে, তোমাদের পরে, তাদের পরে কি হবে? আফটার মি, আফটার হিম, আফটার হার। তো আমরা একক পার্সোনালি একটু বলি, আমরা ওয়ান টু ওয়ান বলি। প্রথমে ফাতেমা আপা একটু বলবেন প্লিজ, অন্যরা মিউট রাখবো। তো একটু আপনি এগুলো পড়বেন এবং বাক্যগুলো পড়বেন। আফটার মি এখান থেকে একটু পড়ুন। আমার পর, আফটার মি, আফটার হিম তারপরে, আফটার হার তারপরে, আফটার ইউ তোমার পরে, আফটার দেম তাদের, আফটার আস আমাদের পরে, আফটার হিম করিমের পরে, আফটার মাই ফাদার আমার বাবার পরে, আফটার ইহার পরে, আফটার মাই প্যারেন্টস পিতা মাতার পরে, আফটার মাই প্যারেন্টস আমার পিতামাতার পর। তাহলে এই আফটার দিয়ে আমরা বাক্য করব। যেমন আমি তোমার পর খাবো, আই উইল ইট আফটার ইউ। বলেন, এগুলো পড়েন। হ্যাঁ, তোমার পর খাবো। দেয়ার ইজ ওয়ান আফটার হার, তারপরে কেউ নাই। দেয়ার ইজ নান, দেয়ার ইজ নান, নান মানে আর কেউ নাই। দেয়ার ইজ দেয়ার ইজ নান আফটার হার, তারপরে কেউ নেই। আই উইল টক টু ইউ আফটার হিম, তারপরে আমি তোমার সাথে কথা বলবো। মাই সিস্টার উইল কাম আফটার মাই প্যারেন্টস, আমার পিতা মাতার পর আমার বোন আসবে। মাই ফ্রেন্ড উইল স্লিপ আফটার আস, আমার বন্ধু আমাদের পরে ঘুমাবে। আফটার মাই ফ্রেন্ড উইল স্লিপ। দেখেন এখানেও টেন্সটা কাজে লাগছে। কিভাবে? এই যে মাই ফ্রেন্ড উইল স্লিপ, আমার বন্ধু ঘুমাবে, এটা ফিউচার টেন্স। কখন ঘুমাবে? আফটার আস, আমাদের পরে। আমি তোমার পর খাবো, তুমি প্রথমে ভাত খাবে, তারপর আমি খাবো।
আই উইল ইট, ফিউচার ইনডেফিনিট টেন্স আফটার ইউ। টেন্স যদি আপনি খুব ভালোভাবে শিখতে পারেন, আপনার কথা বলাটাও কিন্তু খুব ভালোভাবে হবে, খুব অল্প সময়ের ভিতরে দ্রুত আপনি কথা বলতে পারবেন। তো আফটারের পরে আফটারের সঙ্গে আরেকটা শব্দ যায়, সেটা হচ্ছে বিফোর। যেমন বিফোর মি, আমার পূর্বে বা আমার আগে বা আমার সামনে। বিফোর হার, বিফোর হার তার পূর্বে বা তার আগে বা তার সামনে। বিফোর হিম, বিফোর করিম, বিফোর দেম। একটু মনে রাখবেন। তো এখন বলা হচ্ছে যে আমার পিতামাতার সামনে বেশি কথা বলো না। ডোন্ট টক মোর বিফোর মাই প্যারেন্টস, ডোন্ট টক মোর বিফোর মাই প্যারেন্টস। আমি তোমার সামনে আমি তোমার সামনে কিছু বলতে পারি না। আই ক্যান্ট সে এনিথিং বিফোর ইউ। তাদের আগে, তাদের আগে তোমাকে জানাবো। আই উইল ইনফর্ম ইউ বিফোর দেম। আচ্ছা, তো এগুলো আফটার বিফোর অনেকগুলো শিখলাম। আমি একটু যদি ফিডব্যাকটা নেই, গত একটা ক্লাসে আমি পড়িয়েছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে গো ভার্ব দিয়ে। ফাতেমা আপা একটু জাস্ট বলবেন, আমি যাই, এটা কি হবে? আই গো। বলুন, আই গো, দ্রুত বলবেন, আমি যাই, আই গো। আমি যাই না, হ্যাঁ সাউন্ডটা একটু ক্লিয়ার হবে। আই ডোন্ট গো, আমি যাই না। আমি কি যাই? হ্যাঁ, ডু আই গো। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব হিসাবে ডু আনতে হচ্ছে। ডু আই গো, আমি কি যাই? আচ্ছা, হুম পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে যেহেতু অক্সিলারি ভার্ব থাকে না, এই জন্য ডু অথবা ডিড অথবা ডাজ। না, ডিডটা আবার অন্য জায়গায় চলে আসবে। ডিড আসছে হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ প্রেজেন্ট, দুইটার কথাই বলেছি। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সে হলে ডু বা ডাজ, আর পাস্ট টেন্সে ডিড। তো তারপর বলছে যে হ্যাঁ আমি যাই, হ্যাঁ আমি যাই, এটা কি হবে? ইয়েস আই গো। না আমি যাই না, না আমি যাই না। নো আই ডোন্ট গো। নো আই ডোন্ট গো, আমি যাই না। কেন আমি যাই? হোয়াই আই গো। হোয়াই ডু আই গো, ডু দিতে হবে। হোয়াই ডু আই গো, প্লিজ অন্যরা একটু মিউট করে রাখেন। হ্যাঁ, হোয়াই ডু আই গো, কি বলা হচ্ছে? হোয়াই ডু আই গো, কেন আমি যাই। আচ্ছা, যদি বলা হয় কেন আমি স্কুলে যাই? হোয়াই ডু আই গো টু স্কুল। কেন আমি বাজারে যাই? হোয়াই ডু আই গো টু মার্কেট। কেন আমি বাজারে যাই না? হোয়াই ডোন্ট আই গো টু মার্কেট। কেন আমি দ্রুত ঘুমাই না? হোয়াই ডু হোয়াই ডোন্ট আই, হোয়াই ডু হোয়াই ডোন্ট আই হোয়াই হোয়াই ডোন্ট আই স্লিপ কুইকলি, আই স্লিপ কুইকলি। বাক্য তৈরি করা শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে শুধু ইউ লাইক দিয়ে বাক্য বলবেন। ইউ লাইক, যদি বলা হয় তুমি পছন্দ করো, কি হবে? ইউ লাইক। তুমি পছন্দ করো না? ইউ ডু নট লাইক। ইউ ডোন্ট লাইক। ডু নট কে আমরা শর্ট ফর্মে বলবো ইউ ডোন্ট লাইক। তুমি কি পছন্দ করো? ইউ লাইক। তুমি কি পছন্দ করো না? ডোন্ট ইউ লাইক। হ্যাঁ আমি পছন্দ করি। ইয়েস আই ডু লাইক। না, এখানে ইয়েস আই লাইক, এখানে ডু আসবে না। না আমি, না আমি পছন্দ করি না। ও আই ডোন্ট লাইক। কেন তুমি পছন্দ করো? কেন তুমি পছন্দ করো? হোয়াই ডু ইউ লাইক। কেন তুমি পছন্দ করো না? হোয়াই ডোন্ট ইউ লাইক। কাকে তুমি পছন্দ করো? কাকে। হ্যাঁ, কাকে তুমি পছন্দ করো? আপু whom you like. আচ্ছা সরি, আমি ক্লাসটা আরো কন্টিনিউ করতে চেয়েছিলাম, এইমাত্র বিদ্যুৎ চলে গেল, সম্ভবত আর নিতে পারছি না আজকে আরো অনেক কিছু। তো এখানে দেখেন, না কপাল খারাপ না, আগামী ক্লাসে এটা পাবেন। হ্যাঁ, এখান থেকে আবার শুরু করব। আমি সবাইকে দিয়ে আজকে কথা বলাতে চাচ্ছিলাম, সবাই একটু রেডি থাকবেন সব সময়, আমি যে কোনো সময় কল করতে পারি। দেখেন বলছে তার একটি সমস্যা আছে, হি হ্যাজ এ প্রবলেম। হ্যাঁ, বলছে হি হ্যাজ এ প্রবলেম, তার একটি সমস্যা আছে। তার একটি সমস্যা নাই, হি ডাজেন্ট হ্যাভ আ প্রবলেম। এখানে ডাজেন্ট কেন দিচ্ছি? সাবজেক্ট হচ্ছে হি। তার কি একটি সমস্যা আছে? ডাজ হি হ্যাভ এ প্রবলেম। তার কি একটি সমস্যা নেই? ডাজেন্ট হি হ্যাভ এ প্রবলেম। হ্যাঁ, তার একটি সমস্যা আছে, ইয়েস হি হ্যাজ এ প্রবলেম। না, তার কোনো সমস্যা নেই, নো হি ডাজেন্ট হ্যাভ এ প্রবলেম। কেন তার একটি সমস্যা আছে? হোয়াই ডাজেন্ট হি হ্যাভ এ প্রবলেম। কেন তার একটি সমস্যা নেই? হোয়াই ডাজেন্ট হি। এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড আমি ব্যবহার করেছি। ডাব্লিউএইচ। আমার বাবার একটি চাকরি আছে। দেখেন এইগুলা দিয়ে আপনি বাক্য অন্যভাবে বলতে পারবেন। আমার একটি চাকরি আছে, আমার একটি গরু আছে, আমার একটি জামা আছে, আমার একটি বাড়ি আছে। তো বলছে মাই ফাদার হ্যাজ এ জব, মাই ফাদার ডাজেন্ট হ্যাভ এ জব। ডাজ ইয়োর ফাদার হ্যাভ এ জব? তোমার বাবার কি একটি চাকরি আছে? ডাজেন্ট ইয়োর ফাদার হ্যাভ এ জব?
এখানে আপনি নিজে নিজে বলবেন যে আই হ্যাভ এ জব, তারপর আমার একটি চাকরি নেই, আই ডোন্ট হ্যাভ এ জব। আমার কি একটি চাকরি আছে, ডু আই হ্যাভ এ জব। তো এইভাবে দেখেন এখানে অনেক স্ট্রাকচার, মূলত আমাদেরকে গ্রামার শিখলে শুধু হবে না, গ্রামার শেখার পরে এই স্ট্রাকচারগুলো, ইয়েস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মনে রাখবেন। যারা ভালো ফুটবলার, যারা ভালো ক্রিকেটার, দিনের পর দিন নিজেকে ঘাম ঝরাতে হয়, পরিশ্রম করতে হয়। তো আমরা তো সাধারণ একটা ল্যাঙ্গুয়েজ কেন পারবো না? কনফিডেন্স রাখবেন, কনফিডেন্স লেভেলটা যার যত বেশি থাকবে সে জীবনে তত উন্নতি করবে। তো বলছে আজ আপনি কেমন আছেন, হাউ আর ইউ টুডে। আমি ভালো আছি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন, এটা আজকে আর এখন নিতে পারছি না, অফ হয়ে যাবে। আই এম ওয়েল অ্যান্ড ইউ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। বলছেন হাউ ইজ ইয়োর ফাদার টুডে, আপনার বাবা আজ কেমন আছেন। মাই ফাদার ইজ ফাইন টুডে। তারপর বলছে হাউ ইজ ইয়োর মাইন্ড টুডে, আজ আপনার মন। দেখবেন আমরা যদি কারো প্রিয়জনদের মন খারাপ দেখি, তো আমরা বলি না যে আপনাকে কেমন যেন একটু বিমর্ষ দেখাচ্ছে, বা হাউ ইজ ইয়োর মাইন্ড টুডে, হাউ ইজ ইয়োর মাইন্ড টুডে, মাই মাইন্ড ইজ নট ওয়েল টুডে, আজ আমার মন ভালো নেই। তারপর বলছে আজকের আবহাওয়া কেমন, হাউ ইজ টুডেস ওয়েদার। এখানে ফাতেমা আপা আমেরিকা থেকে ক্লাস করছে, তো আমি যদি বলি যে হাউ ইজ দ্য ওয়েদার, হাউ ইজ টুডেস ওয়েদার ইন আমেরিকা, উনি বলবেন যে সামার অর উইন্টার অর অঠাম। আজকের আবহাওয়া গরমও না ঠান্ডাও না, টুডেস ওয়েদার ইজ নাইদার হট নর কোল্ড। হ্যাঁ, ফ্রোজেন। না, টুডেস ওয়েদার ইজ সামার, সামার, ভেরি হট। ইট ইজ সামার সিজন অ্যান্ড টুডেস ওয়েদার ইজ হট, এটা বলতে হবে। হট মানে গরম, সামার মানে হচ্ছে গরমকাল। বলছে হাউ আর ইউ হেয়ার, হোয়াই আর ইউ হেয়ার, আপনি কেন এখানে। আপনারা মনে করেন একটা লোককে হঠাৎ করে সামনে দেখলেন, বলছেন হোয়াই আর ইউ হেয়ার, আপনি কেন এখানে। সে বলছে আম হেয়ার ফর এ পারপাস, আমি এখানে একটা কাজে এসেছি। আমি এখানে কি করেছি, কাজে এসেছি। তো আগামী ক্লাসে এইগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, একটু প্র্যাকটিস করে রাখবেন। এইখান থেকে আপনাদেরকে বলতে হবে, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন। আজ আপনি মন মরা কেন, হোয়াই আর ইউ স্যাড টুডে, এটা ডেইলি সেন্টেন্সে আপনারা ইউজ করবেন। হ্যাঁ, যদি কাউকে মন খারাপ দেখেন বলবেন হোয়াই আর ইউ স্যাড টুডে। আমাদের আপনজন বা কোনো ফ্রেন্ড বা কোনো, যদি কেউ মন খারাপ থাকে বলবেন হোয়াই আর ইউ স্যাড টুডে। তিনি বলছে আই এম স্যাড টুডে বিকজ মাই মাদার ইজ সিক, আমি খুব অসুস্থ, আমি খুব বিমর্ষ বা মন মরা, কারণ আমার মা, মাই মাদার ইজ সিক। টেন্স দেখেন, মাই মাদার ইজ সিক, প্রেজেন্ট টেন্স, তাই না। হোয়াটস ইয়োর হবি, হোয়াট ইজ ইয়োর হবি, আপনার শখ কি। মাই হবি ইজ ট্রাভেলিং বিউটিফুল প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, আমার সঙ্গে মিলে গেল। তো বলছে যে আমার শখ হচ্ছে ভ্রমণ করা, পৃথিবীর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখা, ঘুরে বেড়ানো। যাই হোক, তো এইভাবে কিন্তু আমরা প্রতিদিন এখন থেকে প্র্যাকটিস করব। এবং আমি আরও একটা বিষয় অনেকগুলো দেখাতে চাচ্ছিলাম, আজকে ক্লাসটা আরও লেংদি করার ইচ্ছা ছিল, কিন্তু আমি পারছি না। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট, আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড নাইট স্যার। গুড নাইট, স্টে ওয়েল, সেভ ওয়েল।